প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমি রেমসার ম্যাথ সলিউশন কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্ন থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, আমরা এটাকে কয়েকটা পার্টে বিভক্ত করেছি। এর মধ্যে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। আসলে আমরা প্যাটার্ন কাকে বলে প্যাটার্ন নিয়ে আলোচনা করি। প্যাটার্ন আসলে কি? প্যাটার্নের সংজ্ঞাটা আমাদেরকে আগে জানতে হবে। বই সংজ্ঞাটা সরাসরি দেওয়া নাই। গণিতে যদি আমরা নির্দিষ্ট পন্থায় বা কোনো উপায়ে কোনো কিছুকে বিন্যস্ত করি তাহলে তাকে প্যাটার্ন বলা হয়। প্যাটার্নের যখন আমরা সংজ্ঞা লিখবো, সংজ্ঞাটা তো আমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। প্যাটার্ন কি আসলে? গণিতে যখন আমরা নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে বিন্যস্ত বা সাজাবো তখন তাকে প্যাটার্ন বলে। এটা সংখ্যার প্যাটার্ন হতে পারে, এটা যে কোনো চিত্রের একটা প্যাটার্ন হতে পারে। আমরা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিই। আবার সংজ্ঞাটা আমি তোমাদের সুবিধার জন্য লিখি। গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু বিন্যস্ত করাকে বা সাজানোকে প্যাটার্ন বলে। আমরা যদি নির্দিষ্ট পন্থায় গণিতে কোনো কিছু সাজাই তখন তাকে আমরা প্যাটার্ন বলবো। আমরা যদি আমাদের তোমাদের বই যে আলোচনা আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যা কিন্তু একটা প্যাটার্ন আছে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা একটু জানি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, গুলো যদি আমরা বিবেচনা করি 1, 2, 3, 4, 5, 6 আপ টু ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। এটাও কিন্তু একটা প্যাটার্নের মধ্যে আবদ্ধ আছে। দেখো একটা পদের সাথে আরেকটা পদের কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা যদি পার্থক্য বাইর করি, পার্থক্যটা 1 পাওয়া যাবে, এটা পার্থক্যটা 1 পাওয়া যাবে, একটা থেকে একটা 1 বেশি, তাহলে এটা একটা প্যাটার্নে আবদ্ধ আছে। তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আমরা যদি জোড় সংখ্যাগুলো নিয়ে 2, 4, 6, 8 আপনি ইনফিনিটি পর্যন্ত, এটা একটা প্যাটার্নের মধ্যে আবদ্ধ আছে। দেখো দুটোটার পার্থক্য হলো 2, এটার পার্থক্য হলো 2, এটার পার্থক্য হলো 2। অর্থাৎ একটা পদ আরেকটা পদের সাথে কিভাবে সম্পর্কিত থাকবে তা যদি আমরা গণিতে নির্দিষ্ট উপায়ে সাজাতে পারি তখন তাকে প্যাটার্ন বলবো। এখন প্যাটার্নটা জ্যামিতিক প্যাটার্নও হতে পারে, আবার সংখ্যার মাধ্যমেও প্যাটার্ন হতে পারে। যদি আমি জ্যামিতিক প্যাটার্নের কথা বলি, আমি একটা চিত্র আঁকি, ভালোভাবে খেয়াল করবা। আমরা জ্যামিতিক প্যাটার্নটা যদি একটু আলোচনা করি, জ্যামিতিক প্যাটার্নটা কি, বোর্ডটা ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু যারা আছো কষ্ট করে একটু জানাবে যে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি আমি একটা স্কয়ার আঁকি, একটা বর্গ আঁকি, বর্গের বাহুগুলোকে যদি আমি এক একটা কাঠি বিবেচনা করি তাহলে এখানে কয়টা বাহু আছে? 1, 2, 3, 4, 4টা বাহু আছে, এটা হলো 4। আমি যদি আরেকটা বর্গ আঁকি 1, 2, 3, তাহলে 4, 3 এইদিকে হলো টোটাল হলো, প্রথমে 4টা ছিল, এটা আঁকার ক্ষেত্রে 4, এটা আঁকার ক্ষেত্রে 7টা লেগেছে। আমি যদি আবার আঁকি 1, 2, 3, তিনটা করে বাড়তেছে, তাহলে এটা হলো 10টা। দেখো এখানে পার্থক্য কত? 3 করে বাড়তেছে। তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্নের মধ্যে পড়ছে, এই চিত্রগুলো একটা প্যাটার্নের মধ্যে পড়ছে। তাহলে প্যাটার্ন কিন্তু গণিতের একটা আমরা গণিতের যে অধ্যায়গুলো আছে, যেমন আমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়টা প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায়টা সরলমৌলমাফা, ঠিক প্যাটার্নও কিন্তু আমাদের গণিতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। আমরা যদি নির্দিষ্ট কোনো কিছু সাজিয়ে গুছিয়ে এটাকে একটা ইটের উপর একটা যদি আমরা স্তূপ করে রাখি, আমরা যদি টাইলস এর কথা বিবেচনা করি, আমরা এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজাই বা গুছাই। তাহলে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু বিন্যস্ত বা সাজানোকে আমরা প্যাটার্ন বলে, আমরা প্যাটার্নের সংজ্ঞা আলোচনা করেছি। এবার আমরা আসুন আমরা গাণিতিক সমস্যার দিকে আস্তে আস্তে যাই। এর মধ্যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের কথা আমি বলেছি। স্বাভাবিক সংখ্যার বা ন্যাচারাল নাম্বারের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা হলো 1 টু আপ টু ইনফিনিটি পর্যন্ত। অথবা আমি যদি শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি বিবেচনা করি, তাহলে এটা কি, এটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আমাদের প্যাটার্ন আছে, জোড় সংখ্যার প্যাটার্ন আছে, বিজোড় সংখ্যার প্যাটার্ন আছে। বা আমি যদি গণিতের আমরা কিছু এক্সাম্পল নিই এটার পরবর্তী পদ বীজগণিতীয় রাশি আজকে আমরা যে আলোচ্য বিষয়, একটা প্যাটার্ন দেওয়া থাকলে তার পরবর্তী পদগুলো কি হবে, যততম পদ বলা বের করতে বলে তততম পদ আমরা বের করতে পারবো বীজগণিত রাশির মাধ্যমে। এছাড়া আমরা স্বাভাবিক সংখ্যার কিছু সূত্র আছে, সূত্র নিয়ে আলোচনা করব। এখন আসো আমরা সূত্রের সাহায্যে সহজে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্রগুলা কিভাবে বের করা লাগে, আমরা যদি একটা গাণিতিক সমস্যার মাধ্যমে সূত্রটা প্রতিষ্ঠা করতে পারি, সমষ্টি নির্ণয়ের সূত্রটা প্রতিষ্ঠা করি। দেখো 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। এখন দেখো আমরা যে সূত্রটা প্রতিষ্ঠা করবো এটা আপ টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত প্রযোজ্য যদি স্বাভাবিক সংখ্যা হয়। অর্থাৎ আমি 10টা সংখ্যা নিয়েছি, তুমি ইনফিনিটি পর্যন্ত নিয়েও করতে পারবে, সূত্রটা ঠিক সেম থাকবে। এই জন্য আমার প্রথম পদ এবং শেষ পদ জানা থাকতে হবে। তাহলে এটা এই 1 থেকে 10 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে, আপনি 1 2 3 4 5 আপ টু 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, এই সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্রটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করি, এই সূত্র দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে প্যাটার্নের অন্যান্য গাণিতিক সমস্যার সমাধান করব। একটু খেয়াল করো আমি সলিউশনটা কিভাবে করি বা সূত্রটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করি। ধরি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা গুলোর যোগফল ক ধরলাম আমি। 1 থেকে 10 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল আমি ক ধরলাম। এখন আসো তাহলে আমি লিখতে পারি কি, সুতরাং ক সমান সমান হলো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। এখন সূত্রটা প্রতিষ্ঠা করার জন্য এটাকে আমরা আবার বিপরীত ভাবে সাজিয়ে লিখবো, অর্থাৎ আবার ক লিখবো, এদিকে লিখবো বিপরীত ভাবে সাজিয়ে, বিপরীত ভাবে লিখবো। অর্থাৎ 1 থেকে শুরু করেছিলাম 10 পর্যন্ত শেষ হয়েছে, এখন আবার উল্টা আমি লিখবো 10 যোগ 9 যোগ 8 যোগ হলো 7 যোগ হলো 6 যোগ হলো 5 যোগ হলো 4 যোগ 3 যোগ হলো 2 যোগ হলো 1। এখন যদি আমরা এই দুইটা সমীকরণ যোগ করে দিই, দেখো ক ক যোগ করলে হবে 2ক, 1 আর 10 যোগ করলে সমান সমান হবে 1 যোগ 10। এটাও ঠিক আমার হবে 2 যোগ 9 বা 1 যোগ 10ই প্লাস ড্যাশ ড্যাশ, আমি যদি লাস্টেরটাও যোগ করি তাহলে 1 যোগ 10ই হবে, অথবা 10 যোগ 1, যাই বলো আগে পরে লিখলে সমস্যা নেই। 10 যোগ 1 অথবা 1 যোগ 10, যেহেতু যোগ চিহ্ন কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে পারো। এখন দেখো এটাকেও কিন্তু আমরা 9 আর 2 যোগ করলে 11, 10 আর 1 যোগ করলে 11, এটাকেও কিন্তু আমরা 1 যোগ 10 লিখতে পারি। এরকম কয়টা সংখ্যা আমার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পদ আছে। তাইলে আমরা 2ক এরকম আমাদের 1 যোগ 10 এরকম কয়টা আছে, 10টা আছে।
যোগ 10 আমার কয়টা আছে 10টা আছে। এখানে 1 যোগ 10 এটারও 1 যোগ 10 লেখা যায়, এরকম 10টা লেখা যাবে। আমরা যদি 1 যোগ 10 মানে 11 কয়বার আছে 10 বার আছে, তাহলে আমি 10 দিয়ে গুণ দেওয়া যে কথা 11 10 বার লিখে একই কথা। আমরা এখন সূত্রটা কিভাবে প্রতিষ্ঠা করব একটু খেয়াল করো। বা ক সমান সমান 1 যোগ 10 ইন্টু হলো 10, এই দুইটা এদিকে গুণাকার আছে, এদিকে চলে হয়ে যাবে ভাগ। এখন একটু খেয়াল করো, আমরা এখানে 10টা সংখ্যার যোগফলের মাধ্যমে এই স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা বা সমষ্টি নির্ণয়ের সূত্রটা তোমাদেরকে বের করা শিখাচ্ছি। এখন দেখো এখানে প্রথম পদ কি, এই অঙ্কটাতে আমাদের এটা হলো প্রথম পদ, এই এই 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাটা এটা হলো শেষ পদ। শেষ পদ যদি আমরা আরো বেশি সংখ্যা বের করি, যদি 1 থেকে 20 পর্যন্ত বলে তাহলে 20 হবে শেষ পদ, যদি 100 পর্যন্ত বলে 100 হবে শেষ পদ। ঠিক আছে, তাহলে এখানে 10 হলো শেষ পদ। তাহলে আমরা যদি 1 এর জায়গায় লিখতে পারি প্রথম পদ যোগ, আমরা 10 এর জায়গায় লিখতে পারি শেষ পদ ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী ইনটু 10 হলো পদ সংখ্যা, এখানে কয়টা পদ আছে, একটা দুইটা 10টা পদ আছে, তাহলে 10 হলো পদ সংখ্যা, আমরা লিখলাম পদ সংখ্যা, আর ভাগ হলো 2 দ্বারা। দেখো আমাদের সূত্রটা প্রতিষ্ঠা হয়ে গেছে। এখানে আমি 10টা সংখ্যা দিয়ে আমার তোমাদের n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা বা সমষ্টি নির্ণয়ের সূত্রটা শিখিয়েছি। এখন দেখো এটা কিন্তু যে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাব তখন আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র, আমরা এই সূত্রটা লিখবো। এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ জানা থাকতে হবে, শেষ পদ জানা থাকতে হবে, পদ সংখ্যা জানা থাকতে হবে, তাইলে কিন্তু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটু খেয়াল করো, এখানে প্রথম পদ ছিল 1, 1 এর জায়গায় আমি প্রথম পদ লিখেছি, যোগ শেষ পদ ছিল 10 শেষ পদ লিখেছি। আর এখানে কয়টা পদ ছিল, আমি 10টা পদের সমষ্টি নির্ণয় করেছি, এজন্য পদ সংখ্যা 10 এর জায়গায় পদ সংখ্যা লিখেছি, ভাগ হলো 2, তাহলে এটাই হলো সমষ্টি নির্ণয়ের সূত্র মূলত। সুতরাং ক সমান সমান, ক বলতে আমরা এটাকে সমষ্টি লিখতে পারি, সমষ্টি এটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। যে কোনো সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি একটা প্যাটার্ন দেওয়া থাকে, ওই প্যাটার্ন দেওয়া থাকলে আমরা প্যাটার্নের সমষ্টি যখন নির্ণয় করতে বলবো, আমাদের পদ সংখ্যা দেওয়া থাকবে, আমরা প্রথম পদ এবং বীজগণিতীয় রাশি বের করে যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন বীজগণিত রাশি কিভাবে বের করা লাগে এ সম্পর্কে আমি আরো বিস্তারিত আলোচনা করব। বীজগণিতীয় রাশি বের করে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে সূত্রটা বোঝা গেল। এখন আসো আমরা তোমাদেরকে যদি বলে 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য বলছে, তাহলে ক্রমিক স্বাভাবিক যেহেতু বলছে মানে 1 থেকে 20 পর্যন্ত, এই সূত্র দিয়ে কিন্তু তোমরা করতে পারবা। এখন এই সূত্রের আমি সূত্র প্রতিষ্ঠা করলাম, এখন এই সূত্রের বাস্তব প্রয়োগ আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই সূত্র দিয়ে তুমি কিভাবে অঙ্ক করবা, সূত্রটা আমি নিচে রেখে দিলাম। এখন দেখো আমার যদি বলে প্রথম 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো, নির্ণয় করো। এখন আসো ক্রমিক স্বাভাবিক, ক্রমিক স্বাভাবিক কোনগুলা, যেগুলো সিরিয়াল আছে, এখানে জোড়া বলা নেই বিজোড়া বলা নেই, ক্রমিক স্বাভাবিক বলেছে। তাহলে ক্রমিক স্বাভাবিক হলে আমরা জানি ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এইভাবে সিরিয়াল আছে, সিরিয়াল আপ টু কত পর্যন্ত 20 পর্যন্ত। যেহেতু সমষ্টি বলেছে তাহলে আমাদের প্লাস চিহ্ন হবে। আর যদি এই প্লাস চিহ্ন এবং কমার মধ্যে একটু পার্থক্য আছে, প্যাটার্ন যখন আমরা লিখবো আমরা কমা কমা সিকোয়েন্স অনুক্রম, আমরা যখন নবম দশম শ্রেণীতে যাবো তখন অনুক্রম একটা ধারা আছে, ধারণা আছে যে কমা কমা দিয়ে যদি লিখি আমরা তখন এটা বলে অনুক্রম বা সিকোয়েন্স, যখন আমরা এটা মধ্যে যোগ বা বিচ্ছিন্ন দিব তখন এটা হলো সামেশন অফ সিরিজ বা ধারার যোগফল। এটা কিন্তু একটা ধারা। ঠিক আছে, ধারা সম্পর্কে আমরা আরো বিশদ আলোচনা করব নবম নবম শ্রেণীতে, আমাদের ধারার অধ্যায়ে আছে। এখন বলছে প্রথম 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য বলছে। তাহলে প্রথম 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, আমরা যদি সলিউশন করি তাহলে 1 যোগ 2 যোগ 3 ক্রমিক স্বাভাবিক বলছে, মানে সিরিয়ালে থাকবে, মধ্যখান থেকে কোনো গ্যাপ থাকবে না, আপ টু কত পর্যন্ত 20 পর্যন্ত। এখন আমি যে সূত্রটা লিখেছি এই সূত্রটাতে আমরা কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি একটু দেখো। এই জন্য আমার প্রথম পদ জানা থাকতে হবে, প্রথম পদটা কত, প্রথম পদ হলো 1, আমাদের শেষ পদ কত, শেষ পদ হলো আমাদের 20, পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যাও কিন্তু আমাদের 20টাই আছে।
পদ সংখ্যা 20টি, 1 থেকে 20 পর্যন্ত আছে, মধ্যখানে কোনো গ্যাপ নাই। আমাদের ক্রমিক প্রথম 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা সমষ্টি নির্ণয় সূত্রটা কি শিখেছি কিছুক্ষণ আগে? আমি 10টা সংখ্যা দিয়ে যে শিখেছি, সূত্রটা শিখিয়েছি। তাহলে প্রথম পদ ছিল প্রথম পদ, যোগ শেষ পদ ছিল শেষ পদ, ইনটু ছিল পদ সংখ্যা, ভাগ ছিল 2। তাহলে আমাদের প্রথম পদটা কত আছে? 1 আছে, শেষ পদটা 20 আছে, আর আমাদের পদ কয়টা আছে? 20টা পদ আছে, পদের সংখ্যা হলো 20টা আছে। তাহলে পদের সংখ্যার ক্ষেত্রে 20 লিখবো, 2 দিয়ে ভাগ দিব। এখন যদি আমরা ভাগ করি, 10 দুগুণে 20, তাহলে উপরে 20 এর 21 গুণ হলো 10, তাহলে কত? 210। দেখো আমরা প্রথম 20টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু নির্ণয় করে ফেলেছি। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যখন আমাদেরকে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, এরকম একটা প্যাটার্ন দিয়ে বলতে পারে এর সমষ্টি নির্ণয় করো, তো এই ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা অবশ্যই জানা দরকার। আমাকে যদি বলতো প্রথম 20টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয় করা, এক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা আমার 20 হবে না, জোড় সংখ্যা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত কতটা জোড় সংখ্যা আছে এটা কিন্তু আমার জানা থাকতে হবে। এই 1 থেকে 20 পর্যন্ত ঠিক যতটা জোড় সংখ্যা আছে, তার পদ সংখ্যা ঠিক তত হবে। বিজোড়ের ক্ষেত্রে ঠিক একরকম। আমরা অঙ্ক যখন করবো আস্তে আস্তে জানবো। তাহলে সূত্রটার প্রয়োগ আমরা করলাম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এরকম। এখন আসো আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, যে প্যাটার্নের অঙ্ক, মূলত একটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। 1,3, 1,5, 7 একটি প্যাটার্ন। একটা প্যাটার্ন এর পরবর্তী দুটি পদ নির্ণয় করো, দুটি পদ নির্ণয় করো। তোমাদের কি তোমাদের বইয়ের কিন্তু প্রথম অবস্থায় এভাবে আছে, পরবর্তী 2টা পদ বা 4টা পদ নির্ণয় আছে। তবে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো, সৃজনশীল করবো, তখন আমরা বীজগণিতীয় রাশি বের করে করব। বীজগণিতীয় রাশি বের করলে আমরা পরবর্তী 2টা না, পরবর্তী 1000 পদ পর্যন্ত, যত ইচ্ছা তত পদ পর্যন্ত বের করা যায় যদি আমি বীজগণিতীয় রাশিটা তৈরি করতে পারি। এখানে আমাদেরকে নর্মাল একটা অঙ্ক দিয়েছি যে 1, 3, 5, 7 একটি প্যাটার্ন, এর পরবর্তী 2টি পদ নির্ণয় করার জন্য বলছে। তাহলে পরবর্তী 2টা পদ আমরা কিভাবে নির্ণয় করি আমরা একটু খেয়াল করে দেখি। এটা আমরা সলিউশন কিভাবে করব? তাহলে দেওয়া আছে প্যাটার্নটি, দেওয়া আছে প্যাটার্নটি কি দেওয়া আছে? 1,5, 3 আছে, 1,3, 1,5, 7 মানে ইনফিনিটি পর্যন্ত আছে। বলছে এর পরের 2টা পদ কি কি হবে আমার বের করার জন্য বলছে। এখানে আমি পাশাপাশি 2টা পদের পার্থক্য বের করতে হবে। পার্থক্য কত আসে আমরা দেখি। আমাদের 3 থেকে 1 গেলে 2 আসে, আমাদের 5 থেকে 3 গেলে 2 আসে, আর 7 থেকে আমাদের যদি 5 বিয়োগ করি তাহলে 2 আসে। আমি পূর্ববর্তী পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, পূর্ববর্তী পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, বিয়োগফল দেখো সর্বদা একই আসছে। তাহলে এখানে প্রতিবার 2 করে বাড়ছে, প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। সুতরাং পরবর্তী 2টি পদ হবে, পরবর্তী 2টি পদ হবে, একটা হবে কত? আমার সাথে সাথে 2 করে বাড়ছে, সাথে 2 যোগ করব, তাহলে পরের হবে 9, এরপরে 9 এর সাথে যখন আমি 2 যোগ করব তাহলে হবে 11। তাহলে পরের 2টা আমি পদ পেয়ে গেলাম, একটা হলো 9 আর একটা হলো 11। তাহলে এভাবে পার্থক্য বের করে আমি একটা পদের সাথে আরেকটা কিভাবে সম্পর্ক যুক্ত আছে তা থেকে কিন্তু পরবর্তী পদ নির্ণয় করতে পারি। এছাড়া বীজগণিতীয় রাশি বের করেও আমরা কিন্তু 10তম, 15তম, 100তম যততম পদ বলো তততম পদে কিন্তু আমরা বের করতে ফেলতে পারবো। এখন আমরা বীজগণিতীয় রাশি কিভাবে বের করা লাগে এটাতে যাওয়ার আগে আমাদের আরো কিছু আলোচনা আছে, এই আলোচনাগুলো আমরা একটু করে নিই। একটা প্যাটার্নের বীজগণিতীয় রাশি তুমি কিভাবে তৈরি করবা বা বের করবা, বীজগণিতীয় রাশি তৈরি করার নিয়ম সম্পর্কে আমরা একটু জানি। আমার কাছে বইটা নাই, একটা বই আছে পুরানো বই, এটা থেকে আমরা একটা অঙ্ক নির্বাচন করি। এক্ষেত্রে
আমি একটা প্যাটার্ন নেই, এটা থেকে আমি বীজগণিতীয় রাশির পদ বের করব, সমষ্টি নির্ণয় করব। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা রয়ে গেছে, এটা হলো বর্গের সমষ্টির উপর প্রকাশ এবং বর্গের অন্তর উপর প্রকাশ। বইয়ের মধ্যে বর্গের সমষ্টির উপর প্রকাশ, একটা সংখ্যাকে কিভাবে বর্গের সমষ্টির উপর প্রকাশ করা যায়, একটা সংখ্যাকে বর্গের অন্তর উপর প্রকাশ করা যায়। আমরা একটা সংখ্যা নেই, যদি আমরা বিবেচনা করি, খেয়াল করো, বর্গের সমষ্টির উপর প্রকাশ, বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমাদের আরো খুঁটিনাটি আলোচনা আছে, আমরা ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ করব। বইটা থাকলে আমার কাছে সহজ হইতো। বইটা আমার কাছে নাই, আমার যে বইটা আছে এই বইটা তো পুরোপুরি পেজ নাই, নতুন বইটা থাকলে সুবিধা হইতো। একটা বর্গের সমষ্টির উপর প্রকাশ, আমি একটা সংখ্যা নিলাম, তাহলে কিভাবে বর্গের সমষ্টির উপর প্রকাশ করা, দুইটা সংখ্যার বর্গের সমষ্টির উপর কিভাবে প্রকাশ করা যায়। একটু খেয়াল করো তো, 29-এর আগের সংখ্যা কত আছে? 29-এর আগের বর্গ সংখ্যা 25 আছে, এর সাথে 4টাও দেখো বর্গ সংখ্যা, 25 আর 4 যোগ করলে কত? 29 হয়। তাহলে 25 কে লেখা যায় 5 স্কয়ার, আর আমাদের 4 কে লেখা যায় 2 স্কয়ার, অর্থাৎ 5 5 25 আর হলো 2 দুগুণে 4, 25 আর 4 যখন যোগ করব 29 হবে। তাহলে এটাই হলো একটা সংখ্যাকে দুইটা দুইটির বর্গের সমষ্টির উপর প্রকাশ, একটা সংখ্যাকে দুটি রাশির বর্গের সমষ্টির উপর প্রকাশ। যখন আমরা বীজগণিতে বিবেচনা করব, এ একটা যদি রাশি হয়, এটার বর্গ হবে a স্কয়ার, এবং বি যদি একটা রাশি হয়, এটা বর্গ হবে b স্কয়ার, এবং তাদের সমষ্টি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। যখন অন্তর উপর প্রকাশ করবে, a যদি একটা রাশি হয়, b যদি একটা রাশি হয়, এর বর্গ হবে a স্কয়ার, b এর বর্গ হবে b স্কয়ার, এবং অন্তর হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বর্গের অন্তরূপে প্রকাশ করা আমরা এই বি সূত্র দিয়ে শিখেছিলাম, এবং রেজাল্টটা ঠিকই একার ছিল। একটা সংখ্যাকে যদি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলে, এটা তো সমষ্টির রূপে প্রকাশ করেছি। আমি আর একটা সংখ্যা, তুমি কিছু কিছু সংখ্যা আছে যেটাকে দুই বা ততোধিক উপায়ে বা তিনটি ভিন্ন উপায়ে বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যায়, এরকম সংখ্যা আছে। আমি আরেকটা সংখ্যা নিলাম 37। 37-এর আগের বর্গ সংখ্যা হলো 36, এবং একক আমাদের বর্গ সংখ্যা, দুটোটাই কিন্তু বর্গ সংখ্যা হতে হবে, নাহলে কিন্তু বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যাবে না। এখন 36 কে লেখা যায় কত? 6 স্কয়ার, আর 1 কে লেখা যায় 1 স্কয়ার, তাহলে 6 6 36, আর 1 1 1, তাহলে 36 এর আগে 37। তাহলে এই 36 কেও কিন্তু আমরা 37 কে কিন্তু বর্গের সমষ্টির রূপে প্রকাশ করেছি 6 স্কয়ার বা 1 স্কয়ারের মাধ্যমে। এখন আসো বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ করব। অন্তর পরীক্ষা আসে না, কিন্তু যদি ঘুরিয়ে দেয় তাহলে আসতে পারে। তোমাদের বইয়ে অন্তরের তেমন একটা ধারণা নাই, তারপর আমি দেখাই দিচ্ছি। যদি 48 একটা সংখ্যা আমি বিবেচনা করি, তাহলে দেখো 48 কে বর্গের অন্তর রূপে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে 48 কে আমরা লিখতে পারি কি, 49 বিয়োগ 1। 49 থেকে 1 বিয়োগ করলে 48 হবে। 49 কিন্তু বর্গ সংখ্যা, এবং 1ও কিন্তু বর্গ সংখ্যা। 49 কে লেখা যায় 7 স্কয়ার বা 7 স্কয়ার, আর 1 কে লেখা যায় 1 স্কয়ার। তাহলে 7 স্কয়ারে 49, 49 থেকে 1 গেলে কিন্তু 48। তাহলে এটা হলো বর্গের অন্তর রূপে প্রকাশ। দুইটা সংখ্যাকে বর্গের অন্তর রূপে প্রকাশ হলে, একটা সংখ্যাকে আমরা দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করলাম, আগে যেটা ছিল এটা সমষ্টির উপর প্রকাশ করেছি। এবার আমরা একটা বীজগণিত রাশি কিভাবে তৈরি করা যায় একটা প্যাটার্ন থেকে, এটা নিয়ে আলোচনা করবো। আমি একটা প্যাটার্ন লিখি, তোমাদের বই মনে মেবি অঙ্কটা আছে 5 13 21 37 ড্যাশ ড্যাশ ড্যাশ, একটি প্যাটার্ন। এখন এই প্যাটার্নটার বীজগণিতীয় রাশি তৈরি করব। আমরা প্রথম 50টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। আমরা সমষ্টি নির্ণয় সূত্রটা অলরেডি শিখেছি। প্রথম প্রশ্নটা হলো, আমরা এটা একটি প্যাটার্নটির বীজগণিতীয় রাশি তৈরি করো। বীজগণিতীয় রাশি তৈরি করো। তাহলে এই প্যাটার্নটার বীজগণিতীয় রাশি এখন আমরা তৈরি করব। কিভাবে বীজগণিতীয় রাশি তৈরি করা যায় আমরা দেখি, তারপর এটা থেকে আমরা সমষ্টি নির্ণয় করব যতটা পদ বলে। বীজগণিতীয় রাশি আমরা কিভাবে তৈরি করব, আমরা প্যাটার্নটা লিখবো, দেওয়া আছে প্যাটার্নটি। পাঁচ কমা 13 কমা 21 কমা হলো 37 কমা ড্যাশ ড্যাশ ড্যাশ। পার্থক্য আমরা বের করি, পার্থক্য যদি বের করি, তাহলে 8 5 13 8,
8, প্রতিবার পার্থক্য কিন্তু 8 করে বাড়ে। দেখো প্রতিবার পার্থক্য 8 করে বাড়ে। আমরা যদি 13 থেকে 5 বিয়োগ করি তাহলে কত হবে? 13 থেকে 5 বিয়োগ করলে হবে 8। আবার 21 থেকে 13 বিয়োগ করলে হবে 8, 37 থেকে 21 বিয়োগ করলে 8। প্রতিবার পার্থক্য 8 করে বাড়ছে। তাহলে এটা থেকে আমরা বীজগণিতীয় রাশি কিভাবে বের করব একটু খেয়াল করি। এখানে প্রথম পদটা হলো আমাদের 5। এই 5টাকে কিভাবে লেখা যায় একটু খেয়াল করো। প্রথম পদ আমার যে পার্থক্যটা আছে, পার্থক্যটা যদি একই রকম থাকে তাহলে আমার একটা বীজগণিত রাশিটা তৈরি করার জন্য আমার একটু সহজ হয়ে যায়। আমি আগে পার্থক্যটা লিখবো, এই পার্থক্যটা লিখবো, প্রথম পদের জন্য 1 লিখবো। এবারে আমার যে প্রথম পদটা আছে এটা হলো 5, এটাকে ঠিক রাখার জন্য আমাকে এটার সাথে কত যোগ বা বিয়োগ করতে হবে এটা আমাকে চিন্তা করতে হবে। একটু খেয়াল করো, আমার প্রথম পদ হলো 5, আমি যে পার্থক্যটা পেয়েছি 8, আমার এখানে প্রথম পদের জন্য 1 বসাইলাম, 8 থেকে 8। এখন আমি যদি 5 ঠিক রাখতে হয় তাহলে কত বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে। তাহলে আমি প্রথম পদ পেয়ে গেলাম। দ্বিতীয় পদ আমরা বের করব। দ্বিতীয় পদ 8 আমার পার্থক্য রাখবে, দ্বিতীয় পদের জন্য 2, 8 দুগুণে 16, 16 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে হবে কত? 13। তৃতীয় পদ, আমি কিন্তু বীজগণিতীয় রাশির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তৃতীয় পদের জন্য এখানে 3, এভাবে চতুর্থ পদ, পঞ্চম পদের জন্য আমরা প্রথম পদের জন্য এখানে 1 লিখেছি, এখানে পার্থক্যটা লিখবো সবসময়, পার্থক্যটা এখানে প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ, এখানে তৃতীয় পদ। আর আমি এখানে প্রথম পদটা মিলাবো। কিভাবে মিলাবো? 8 থেকে কত যোগ বা বিয়োগ করলে 5 হবে? 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে। এই দেখো 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে। প্রথমটা মিলাইতে পারলে বাকিগুলো অটোমেটিক ভাবে মিলে যাবে। কত যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে এভাবে যদি আমরা চলতে থাকি আমাদের কতম পদটা কত হবে? কতম যে পদটা হবে, কতম পদ, সেটাই হবে বীজগণিত রাশি। তাহলে আমি প্রথম পদের জায়গায় 1 বসিয়েছি, দ্বিতীয় পদের জায়গায় 2 বসিয়েছি, তৃতীয় পদের জায়গায় 3 বসিয়েছি। তাহলে কতম পদের জন্য আমি ক বসাবো। তাহলে আমাদের বীজগণিতীয় রাশিটা হবে, সুতরাং বীজগণিতীয় রাশি রাশি 8 ক মাইনাস হলো 3। এই দেখো আমরা বীজগণিতীয় রাশি তৈরি করে ফেলেছি। এই বীজগণিতীয় রাশিটা ব্যবহার করে এবারে যদি আমরা 50তম পদ বের করতে বলে তাহলে কয় জায়গায় আমি 50 লিখবো। যদি 100তম পদ বের করতে বলে কয় জায়গায় 100 লিখবো। তাহলে আমার এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার জন্য আমি একটা বীজগণিতীয় রাশি তৈরি করতে ফেললাম। এটা হলো একটা বীজগণিতীয় রাশি। এখন যদি আমার যততম পদ বলে, এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা। আমার যদি বলে দশম পদ বের করতে বলে তাহলে দশম পদটা কত হবে? 8 10 80, 80 থেকে 3 বিয়োগ দিয়ে দিব আমরা, তাহলে হয়ে যাবে কত? 77। দশম পদটা হবে 77। এভাবে কিন্তু আমরা যততম পদ বলে তততম পদ বাইর করতে পারবো যদি আমরা বীজগণিত রাশিটা বের করা শিখে ফেলবো। একবার সহজ বীজগণিত রাশিটা বের করা। কিভাবে আমি বের করছি দেখো, প্যাটার্নটি লিখেছি, পার্থক্য বের করেছি। প্রথম পদের জন্য প্রথমে আমি পার্থক্যটা লিখবো, প্রথম পদের জন্য 1 লিখবো। তারপর আমার প্রথম পদটা ছিল 5, 5 মিলানোর জন্য 8 থেকে কত যোগ বা বিয়োগ করতে হবে? 5 মিলানোর জন্য 8 থেকে 3 বিয়োগ করতে হবে। দ্বিতীয় পদের জন্য আমি পার্থক্যটা লিখেছি, 2 লিখেছি এবং 3 এভাবে বিয়োগ করে কতম পদের জন্য হচ্ছে 8 ক মাইনাস 3। এটা হলো বীজগণিতীয় রাশি। একটা প্যাটার্নের বীজগণিতীয় রাশি এভাবে তৈরি করে। তাহলে আমরা একটা প্যাটার্নের বীজগণিতীয় রাশি তৈরি করে ফেললাম। এখন এটাকে ব্যবহার করে যদি আমাকে বলে যে এই যে প্যাটার্নটা আছে বীজগণিতীয় রাশি তৈরি করে এর 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করা। 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো। তাহলে আমি একটু দ্রুতই আগাচ্ছি, কি কারণে? আমি অফলাইনে যে যাদের ক্লাস করাচ্ছি তাদের মেবি পরীক্ষা আছে, পরীক্ষার কারণে কিন্তু আমি আলোচনাটা ডিটেলস, অফলাইনে তো আমি পড়াই, অফলাইনে পড়ানোর কারণে কিন্তু আমি আলোচনাটা একটু দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু প্যাটার্নের আরো অনেক কিছু আছে, আমাদের ফিবোনাকি প্যাটার্ন আছে, এটা আমাদের জানতে হবে। আমাদেরকে ম্যাজিক ক্রম আছে, এটা জানতে হবে। এছাড়া আমাদের জ্যামিতিক প্যাটার্ন আছে, চিত্র দেওয়া থাকলে কিভাবে তৈরি করা লাগে এটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা আরো ডিটেলস এর প্যাটার্ন নিয়ে আরো আলোচনা করব, ঠিক আছে? যেহেতু আমার অফলাইনে ছাত্রছাত্রী আছে, তারা সুবিধার্থে, তাদের আগামীকাল পরীক্ষা আছে কোন কোন স্কুলে, এই জন্য আমি প্যাটার্নটা একটু দ্রুত নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে সেম অঙ্ক ছিল, বলছে প্যাটার্নে বীজগণিত রাশি তৈরি করো। আমি বীজগণিত রাশিটা তৈরি করলাম 8 ক মাইনাস 3। এখন বলছে আবার এর 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এই সমষ্টি নির্ণয়ের সূত্র তো আমরা জানি। এটা সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশটা, প্রথম পদ আমাদের প্যাটার্নটা কত
ছিল, প্রথম পদ ছিল আমাদের 5। আমাদের পদ সংখ্যা, আমাদের কয়টা সংখ্যার সমষ্টি বের করতে বলছে? পদ সংখ্যা হলো 50টা, 50টা সংখ্যার সমষ্টি নির্ণয় বলছে। আর বীজগণিতীয় রাশিটা আমি কি জানি? বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশিটা আমরা জানি 8 ক বিয়োগ হলো 3। এখন দেখো আমাকে বলছে এর 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে 50তম পদ কত? আমরা যখন সমষ্টি নির্ণয় সূত্র শিখেছি আমার প্রথম পদ জানা লাগছে আর শেষ পদ জানা লাগছে। এই অঙ্কটার মধ্যে দেখো 5, 13, 21, 37, এর শেষ পদ কিন্তু আমার কাছে নাই। তাহলে শেষ পদ বলতে এখানে কততম পদ বুঝাইছে? 50টা পদের সমষ্টি, মানে 50তম পদে শেষ পদ। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আমরা 50তম পদটা বের করে নিই। তাহলে সুতরাং 50তম পদ, যখন আমরা সমষ্টি নির্ণয় সূত্র শিখিয়েছিলাম তখন ছিল প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা আমি পেয়েছি কিন্তু শেষ পদ আমার নাই। শেষ পদ মানে 50তম পদ। বীজগণিত রাশি আমি বের করেছি, এই বীজগণিতীয় রাশি দিয়ে আমরা শেষ পদ নির্ণয় করব। তাহলে 8 ইনটু কয়ের জায়গা হবে 50 বিয়োগ হবে 3। তাহলে 5 8 কত? 40, 0 একটা 3, তাহলে হলো কত? 397। তাহলে আমাদের শেষ পদটা আমরা পেয়ে গেলাম 397। তাহলে আমার কাছে প্রথম পদ আছে, পদের সংখ্যা আছে এবং শেষ পদ আছে 397। এখন আমরা সমষ্টি বের করব। সমষ্টি নির্ণয় সূত্র আমরা কি শিখেছি? সমষ্টি সমান সমান শিখেছি প্রথম পদ যোগ শেষ পদ। বোর্ডটা একটু ছোট হওয়ার কারণে আমরা লিখতে অসুবিধা। প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ভাগ হলো 2। তাহলে আমাদের প্রথম পদটা কত? এই প্যাটার্নের প্রথম পদ হলো 5, আমার শেষ পদ আমি বের করেছি 397 ইনটু আমার পদ সংখ্যা হলো 50, পদ সংখ্যা 50 ভাগ হলো 2। এখন যদি আমি ভাগ করি 25 দুগুণে 50, 25, 397, 7 5 12 মানে 402 ইনটু হলো 25। এখন 402 এবং 25-এর যে গুণফলটা, এই গুণফলটাই হবে আমাদের প্রথম 50টি পদের সমষ্টি। মানে প্রথম 50টা পদ যদি আমি যোগ করি 5, 13, 21, 23, 37 এভাবে যদি আমি 50টা যোগ করি তাহলে তাদের সমষ্টিটা হবে আমাদের 397 যোগ ছিল 5 মানে 402 গুণ হলো 25, তাহলে হবে আমার 10,050। 10050, 10,050। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো গুণের ক্ষেত্রে, অথবা পাশাপাশি আমরা রাফে গুণ করে দিব। তাহলে 10,050 একক দশক শতকের পরে শুনি 10,050। তাহলে এই যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা বীজগণিতীয় রাশি যদি বের করতে বলে তাহলে আমি যেভাবে বের করছি এভাবে বীজগণিতীয় রাশি বের করব। এরপরে যদি বলে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, এই ক্ষেত্রে আমাদেরকে প্রথম পদ জানা থাকতে হবে, পদের সংখ্যা আমার 50 বলে দেওয়া আছে, শেষ পদ আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে বের করেছি, এইভাবে সমষ্টি নির্ণয় করব। তাহলে এভাবে একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান সমষ্টি নির্ণয় করতে পারি, বীজগণিতীয় রাশি তৈরি করতে পারি। এছাড়া কয়ের মধ্যে যেগুলো আসে আমরা তো বলেছি বর্গের সমষ্টির উপর বর্গের অন্তর উপর প্রকাশ করা, এভাবে। এখন আসো আমরা একটা জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করি। যেহেতু আমার অফলাইনের যে বাচ্চাগুলো আছে তাদের একটা পরীক্ষা আছে, তাদের সুবিধার্থে আমি একটা জ্যামিতিক প্যাটার্ন নিই। এই জ্যামিতিক প্যাটার্ন থেকে আমরা বীজগণিতীয় রাশি তৈরি করব এবং সমষ্টি নির্ণয় করব। বীজগণিতীয় রাশি কিভাবে তৈরি করা যায় একটু খেয়াল করো। আমি একটি জ্যামিতিক প্যাটার্ন নিচ্ছি। আমি প্যাটার্নের ক্ষেত্রে বলেছি গণিতের নির্দিষ্ট পন্থায় যখন আমরা কোনো কিছু সাজাবো বা গুছাবো, এটা সংখ্যাকেও সাজাতে পারি, আমি চিত্রকেও সাজাতে পারি। আমি একটা চিত্র তোমাদের জন্য একটা চিত্র লিখলাম, এরকম একটা চিত্র লিখলাম। তাহলে এগুলো যদি এক একটা কাঠি বিবেচনা করি, পরবর্তীতে আর একটা চিত্র এভাবে লিখলাম, এরপরে আমি আর একটা চিত্র এভাবে লিখলাম, এখানে 3টা চিত্র আমি অঙ্কন করেছি। এখন একটি জ্যামিতিক প্যাটার্ন, জিওমেট্রিক প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। এখন এটার বীজগণিতীয় রাশি আমরা কিভাবে তৈরি করব, বা এটা আসতে পারে এটার পঞ্চম চিত্রটি আঁকার জন্য কয়টা কাঠি লাগবে। এখন আসো প্রথম চিত্রে কয়টা কাঠি আছে আমরা একটু সলিউশন করি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা
কাঠি আমরা এক্ষেত্রে গুনে গুনে বের করতে হবে। প্রথম চিত্রে কাঠি আছে 1টা 2টা 3টা 4টা, 4টা কাঠি আছে। আমাদের দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তাহলে 1 2 3 4 5 6 7টা, 7টা আছে। আমাদের তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, 10টা। তাহলে যদি আমরা প্যাটার্নটি তৈরি করি, প্যাটার্নটি কি হবে? আমাদের প্যাটার্নটি হবে 4, 7, 10, ড্যাশ 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 চলতে থাকবে। দেখো আমি এই প্যাটার্নটি বের করে ফেলছি। এখন যদি আমাকে বলে বীজগণিতীয় রাশি তৈরি করো, প্যাটার্নটির বীজগণিতীয় রাশি তৈরি করো, এবং এভাবেও আসতে পারে যে 50তম চিত্র তৈরি করতে কয়টি কাঠি লাগবে। এক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে আমরা করবো। 50তম চিত্র তৈরিতে কয়টি কাঠি লাগবে, এই ক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে বের করবো। আমি প্যাটার্নটা বের করে ফেলেছি। এখন প্রথম চিত্রে কাঠি লেগে 4টা। আমি এদিকে তোমাদের বোঝার সুবিধাতে এখানে লিখছি, এখানে 4টা। দ্বিতীয় চিত্রে কাঠি লাগে হলো 7টা। পরীক্ষার মধ্যে কিন্তু আমরা এভাবে উপরে লিখবো না, এভাবে বের করবো। তৃতীয় চিত্রে কাঠি লাগে 10টা। তাহলে আমাদের যে প্যাটার্নটা, আমরা প্যাটার্নটা পেয়ে গেলাম। আমরা যে প্যাটার্নটা পেলাম, জ্যামিতিক প্যাটার্নটা পেলাম কত? 4, 7, 10। অর্থাৎ প্রথম চিত্রে কয়টা কাঠি লাগে? 4টা, দ্বিতীয় চিত্রে 7টা, তৃতীয় চিত্রে। তাহলে পার্থক্যটা কত আমরা একটু দেখি। আমরা 7 থেকে যখন 4 বিয়োগ করবো 3 হবে, 10 থেকে যখন 7 বিয়োগ করবো 3 হবে। তাহলে পার্থক্যটা আমরা পেয়ে গেছি। পার্থক্য, আমি একটু শর্টকাটে যাচ্ছি, আমরা গুছিয়ে লিখছি না। তোমাদের যেহেতু পরীক্ষা আছে, বোঝার সুবিধাতে তোমরা পরীক্ষা মধ্যে অবশ্যই গুছিয়ে লিখবা। তাহলে এখন আমরা যদি বীজগণিতীয় রাশি তৈরি করবো, এই যে একটি প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, এর যদি বলে এর জ্যামিতিক প্যাটার্ন, এটারে আমি একটা সমস্যা তৈরি করতে চাচ্ছি। এর 50তম চিত্র তৈরি করতে কয়টি কাঠি লাগবে? কয়টি কাঠি লাগবে? দেখো আমার কয়টি কাঠি লাগবে মানে আমাকে কিন্তু সমষ্টি বের করতে বলেছে। প্রথম চিত্রের জন্য আমার 4টা কাঠি লেগেছে, দ্বিতীয় চিত্রের জন্য 7টা, আমার তৃতীয় চিত্রের জন্য 10টা কাঠি লেগেছে। এরকম 50তম চিত্র তৈরি করতে আমাদের কয়টা কাঠি লাগবে? 50তম চিত্র তৈরি করতে কয়টা কাঠি লাগবে, মানে একবার প্রথম থেকে সিরিয়ালে 50তম চিত্র তৈরি করতে এরকম কয়টা কাঠি লাগবে, এটা যদি আমাদের বের করতে পারি। পার্থক্য আমরা বীজগণিতের রাশি আগে বের করবো। এখানে প্রথম পদটা একটু খেয়াল করি। আমরা প্রথম পদটা আমাদের ছিল, আমরা বের করার সিস্টেমটা আমরা আগেও দেখিয়েছি। পার্থক্যটা লিখবো, প্রথম পদের জন্য 1 লিখবো। এখন দেখো প্রথম পদটা হলো 4, তাহলে 4 বানাতে হলে এটার সাথে আর 1 যোগ করতে হবে। দ্বিতীয় পদটা আমরা লিখবো, আমাদের পার্থক্যটা লিখবো, দ্বিতীয় পদের জন্য 2 লিখবো, এটার সাথে 1 যোগ করবো, 3 2 6, 6 এর আগে 7। তৃতীয় পদ লিখবো আমরা, তৃতীয় পদের জন্য এখানে তো 3 আছে, 3 লিখবো, 3 3 9 এর আগে 10। তাহলে আমরা কিন্তু পেয়েছি। এবার যদি আমরা লিখি কতম পদ, তাহলে কতম পদ হবো 3ক যোগ হলো 1। তাহলে বীজগণিতীয় রাশিটা কিন্তু আমি পেয়ে গেছি, 3ক যোগ 1। এখন বীজগণিতীয় রাশিটা যখন আমার হাতে চলে এসেছে, এখন আমি এই প্রথম 50টা চিত্র তৈরি করতে, জ্যামিতিক একটি জ্যামিতিক প্যাটার্ন এর আমরা লিখবো প্রথম 50টি চিত্র তৈরি করতে কয়টি কাঠি লাগবে। তাহলে আমার 1 থেকে 50 পর্যন্ত পদের সংখ্যা 50। তাহলে 50তম পদটা কত, এটা আমরা একটু বের করি। যেহেতু আমরা বীজগণিতীয় রাশিটা বের করে ফেলেছি, একটু খেয়াল করেন। তাহলে আমার প্রথম পদটা দেওয়া আছে আমার। আমরা যখন সমষ্টি নির্ণয় করবো তখন আমার প্রথম পদ জানা থাকতে হবে। প্রথম পদ আমার জানা আছে 4, পদের সংখ্যা জানা আছে, পদের সংখ্যা হলো আমার 50, আর বীজগণিতীয় রাশি জানা আছে। তাহলে 50তম পদ হবে কত? 50তম পদ হবে 3 × 50 যোগ 1। আমার বীজগণিতীয় রাশিটা ছিল 3ক যোগ 1। তাহলে 50 কয়ের জায়গায় হবে 50তম পদ 50, 3 5 15, 150 যোগ হলো 1, 151। তাহলে আমাদের শেষ পদটা আমি পেয়ে গেলাম, যেটা 50তম পদ। ওই চিত্রটা তৈরি করতে আমার 151টা কাঠি লাগবে। এখন বলছে এই প্রথম 50টি চিত্র তৈরি করতে কয়টা কাঠি লাগবে। তাহলে আমাদের সমষ্টি নির্ণয় করার জন্য বলছে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ 4, 7, 10 এইভাবে 50টা চিত্র তৈরি করতে কয়টা কাঠি লাগবে। আমার শেষ পদটা আমি বের করে ফেলেছি যে 151টা কাঠি লাগবে 50তম পদ তৈরি করতে। এখন বলছে সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র তো আমরা জানি। সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি, প্রথম পদ কত? 4,
যোগ শেষ পদ কত, আমাদের শেষ পদ 151 ইন্টু পদ সংখ্যা হলো কত 50 ভাগ হলো 2। তাহলে আমার 151 155 ইন্টু আমরা যদি ভাগ করি 25, তাহলে 25 155 কে যখন আমরা 25 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে যেই সংখ্যা পাওয়া যাবে ততটা কাঠি লাগবে আমার এই যে জ্যামিতিক প্যাটার্নটা আছে, জ্যামিতিক প্যাটার্নটার প্রথম 50টা চিত্র তৈরি করতে আমাদের কাঠি লাগবে 155 গুণ হলো আমাদের 25, তাহলে 3875, 3875, 3875, 3875টা কাঠি লাগবে আমার প্রথম 50টা চিত্র তৈরি করতে। তাহলে এটা হলো একটা জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্নকে আমরা সাধারণ সাংখ্যিক প্যাটার্নে রূপান্তর করে তারপরে অঙ্ক গুলা শেষ করার চেষ্টা করব। এছাড়া আমি তোমাদেরকে যেহেতু আমরা কয়েকটা পার্টে আলোচনা করব, আমরা ডিটেইলসে নেক্সট ক্লাসে আমরা ফিবোনাকি নিয়ে আলোচনা করব, পরে আমরা ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, এছাড়া প্যাটার্নের আরো খুঁটিনাটি যা কিছু আছে অন্য অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম। আজকে আমরা কি আলোচনা করেছি, প্যাটার্ন কাকে বলে, আমি আবার একটু মোরাল অফ দ্য দিস টপিকস, এই টপিকস এর মোরালটা নিয়ে আলোচনা করছি। প্যাটার্ন কাকে বলে, যদি আমরা গণিতের পন্থায় বা একটা নির্দিষ্ট পন্থায় গণিতের কোনো কিছুকে সাজাই বা বিন্যস্ত করি, এটা সংখ্যা হতে পারে, এটা যে কোনো চিত্র হতে পারে, যদি আমরা সাজাই বা বিন্যস্ত করে লিখতে পারি তখন এটাকে আমরা প্যাটার্ন বলবো। আমরা স্বাভাবিক সংখ্যার সাহায্যে সমষ্টি নির্ণয় সূত্র শিখেছি, এরপরে আমরা একটা বীজগণিত রাশি কিভাবে তৈরি করা লাগে, পরবর্তী 2টা পদ বা 3টা পদ কিভাবে বের করা লাগে, একটা জ্যামিতিক চিত্র কিভাবে অঙ্কন করা লাগে, জ্যামিতিক চিত্র থেকে কিভাবে প্যাটার্ন তৈরি করা লাগে এটা দেখিয়েছি। তাই আমরা দ্বিতীয় অংশে এটাকে যদি আমরা 3টা পার্ট করি, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অংশে বাকি যে আলোচনাগুলো আছে এগুলো আমি শেষ করবো ইনশাল্লাহ। এখন আমরা আমার কমিটমেন্ট অনুযায়ী আমরা 7 এর মূলদ এবং অনুমোদ সংখ্যার 1.1 এর শেষ ক্লাস আজকে করাবো এই 10 মিনিট পরে। তো আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।